নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যেই একটি বক্তব্য ভাইরাল। তিনি আর কেউ নন, আমাদের একাধারে কলকাতার মহানাগরিক এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের একটি বক্তব্য ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে, যেখানে উনি বলছেন যে 3 তারিখ ধনধন্যা অডিটোরিয়ামে উনি বক্তব্য রেখেছিলেন। সেখানে উনি বলেছেন, দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি, এবং দাওয়াত দিয়ে তাকে ইসলামের মধ্যে নিয়ে আসতে হবে। তাদের মধ্যে যারা ইসলাম ধর্মাবলম্বী নন তাদের মধ্যে ছড়াতে হবে, এখানেই শেষ নন। এবং উনি আরো এটাকে টেনেছেন, সেখানে বলেছেন যখন টুপি পরে লোকেরা বসে থাকে তখন আমাদের এই একতা মনে হয় কেউ আমাদের দমাতে পারবে না। উনি আরো বলেছেন, একজনকে ইসলামের দিকে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে একটা জান্নাত আর কি তাদের কাছে, তারা স্বর্গে যেতে পারবেন। তো এখানে অনেকগুলো প্রশ্ন যেগুলো উঠছে। প্রথমত, ফিরহাদ হাকিম শুধুমাত্র তো একজন নাগরিক নন। দেখুন, প্রত্যেকের ধর্মাচরণের অধিকার সবার আছে, কিন্তু একই সঙ্গে অন্য ধর্মের প্রতি আমি ধর্মান্তকরণের কথা কি বলতে পারেন? দ্বিতীয়ত, উনি একজন মন্ত্রী, যিনি সংবিধানের শপথ নিয়ে মন্ত্রিত্ব যোগ দিয়েছেন। ফলে ওনার এই যে বক্তব্য, একটি ধর্মের হয়ে প্রচার করা এবং প্রায় ধর্মান্তকরণের কথা বলা, অন্যদের এই ধর্মের প্রতি উৎসাহিত করা, উনি কি সেটা বলার পর আর কি মন্ত্রীর পদে থাকার যোগ্যতা কি হারিয়েছেন? আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন দুজন। একজন হচ্ছেন অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী, এবং অন্যজন আইনজীবী চন্দ্রশেখর বাগ। রাজাদা, প্রথমে আপনাকে দিয়ে শুরু করছি। কিভাবে দেখছেন এই যে ফিরহাদ হাকিমের এই যে মন্তব্য, আপনার প্রতিক্রিয়া কি? না, দেখুন, যেটা আমি শুনেছি, আমার কাছে খুব খুব কষ্টের লেগেছে। এবং আমাদের দেশে যে একটা সংবিধান আছে, সেটা মাঝে মধ্যেই মনে হয় সেটা কি রক্ষার দায়িত্ব কারণ নেই। অবাক লেগেছে, একজন মন্ত্রী, তার নিশ্চয়ই ধর্মচারণের অধিকার আছে। ওনার নিজের ধর্ম, তার গুণগান গাওয়ার অধিকার আছে। আমিও ইসলামের সম্পর্কে অনেক বক্তৃতা নানান জায়গায় দিয়েছি, ইসলামের নানান গুণ গেয়েছি। কিন্তু তার মানে এই নয় যে আমাকে বলতে হবে যে অন্য ধর্ম থেকে মানুষকে যতক্ষণ না আমি নিয়ে আসতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার স্বর্গবাস হবে না। এই ধরনের কথা যদি বলে থাকে, যেটা আমি ইসলামিক শব্দ সবকিছুই মানেটা বুঝি না, কিন্তু যেটা আমার মনে হয়েছে এই ধরনের কথাই বোধহয় উনি বলেছেন। এ ধরনের কথা বলার অধিকার মানে ওনাকে সংবিধান দেয়নি। কেন, উনি সংবিধানের নামেই শপথ করেছেন, মন্ত্রিত্বের শপথ নিয়েছেন, এবং এমএলএ হবার সময় শপথ নিয়েছেন। ভারতীয় সংবিধানের প্রতি ওনার দৃঢ় আস্থা রয়েছে, সেটা উনি জানিয়েছেন। এবং ভারতীয় সংবিধান প্রত্যেকেরই আহ ধর্মচারণের স্বাধীনতা দেয়। আমি হিন্দু, আমার স্বাধীনতা আছে, আমি নিজের মতন করে কথা বলবো। কিন্তু আমার যে স্বাধীনতা, সেটা আরেকজন কেড়ে নেবে, এবং সে একজন মন্ত্রী, সরকারের প্রতিনিধি, সরকারের গুরুত্বপূর্ণ পদাধিকারী, সেই ধরনের কথা পাবলিক ফোরাম থেকে বলবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আমি জানি না এটা এরকমই ধামাচাপা দিয়ে যাবে কিনা, এ নিয়ে কোনো পাবলিক আউটক্রাই তো সেভাবে দেখছি না। এটা যদি অন্য ধর্মের কথা উনি উল্টোটা করতো, উনি একজন হিন্দু ফোরাম থেকে যদি সংখ্যালঘু কোনো ধর্মের কথা বলতেন, এতক্ষণ পর্যন্ত কিন্তু নানান বিক্ষোভ শুধু দেশে নয়, দেশে বিদেশে সর্বত্র ছড়িয়ে পড়তো। উনি কি মন্ত্রী যিনি আছেন, উনি কি হিন্দুদের এটা দেখতে চাইছেন যে তারা প্রতিবাদী নয়, এবং তাদের সম্বন্ধে যা খুশি বলবো, এবং তারপরে আমি একটা আমার আহ, এ মানে যে শক্তি আছে, ইসলামিক শক্তি দেশগুলোর কাছে বা ইসলামিক শক্তির কাছে আমি আমার নাম কিনবো, এবং ভবিষ্যতে এই দেশটাকেও যে একটা ইসলামিক দেশে পরিণত করব, এরকম ভাবনা চিন্তা আহ মনে হচ্ছে ক্রমশ জোরালো হচ্ছে। আমরা আগে দেখলাম চোপড়াতে, সেখানে কোনো রাজাদা, আমি একজন পরে আসবো। রাজাদা, ওই আলোচনায় আমি আসছি। তা আমি চন্দ্রদা, আমি একদম আইনগতভাবে জানতে চাইছি, যখন তারা আর কি শপথ গ্রহণ করেন কোনো মন্ত্রী, তখন যে শপথ বাক্য পাঠ করানো হয়, উনি যেটা বলেছেন, উনি কি সেটা সংবিধান ভঙ্গ করেছেন চন্দ্রদা? নমস্কার।
দেখুন, ব্যাপার হচ্ছে যে একজন মানুষের তার নিজের ধর্মাচরণ করার অধিকার রয়েছে, আইনত স্বীকৃত। কিন্তু একটা মানুষ যখনই সাধারণ নির্বাচন থেকে মানুষের দ্বারা নির্বাচিত হয়ে বিধায়ক অথবা মন্ত্রী হলেন, তিনি যখন ভারতীয় সংবিধানকে সাক্ষী রেখে শপথ করে তিনি যখন মন্ত্রযুক্তি পালন করছেন, তখন তাকে মনে রাখতে হবে তিনি যে ধর্মের সঙ্গে যুক্তই থাকতে পারেন, তার ক্যারেক্টারাইজেশন কিন্তু সেখানে তখন হচ্ছে তিনি পাবলিক রিপ্রেজেন্ট করছেন। এবং তাকে যে কিছু যে কোনো কাজ তাকে যদি করতে হয়, তাকে কিন্তু সেটা কনস্টিটিউশনালি কোনো এখতিয়ার ভঙ্গ হচ্ছে কিনা সেইটা কিন্তু বিবেচনা করে সেই কাজ করতে হবে। এখন তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য আমরা শুনেছি, এবং এটা একটা পাবলিক ফোরামে যেহেতু হয়েছে এবং সেটা সেই নিউজটা বিভিন্ন ভাইরাল হয়ে বিভিন্ন মানুষের কাছে গেছে, এইটা কিন্তু অবশ্যই আইনকে ভঙ্গ করা হচ্ছে। আইনকে ভঙ্গ করা এরকম হচ্ছে ভাবে? এই কারণে, ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় ন্যায় সংহিতা যে রয়েছে, সেই ভারতীয় ন্যায় হুম। সংহিতা 196 অথবা আমাদের ইন্ডিয়ান পেনাল কোডে 153, যেখানে হুম। পরিষ্কার বলা আছে promoting enmity between different groups on ground of religion, race, place of birth, residence, language, etc. doing acts doing acts prejudicial to maintenance of harmony। হুম। মেনটেনেন্স অফ হারমোনি যদি কোনো রকম কোনো জায়গায় সেখানে সেটা আঘাত হয়, তাহলে কিন্তু সেটা একটা পেনাল অফেন্স এবং দণ্ডনীয় অপরাধ। এই দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে যে কোনো মানুষ যদি কোনো জায়গায় কোনো কমপ্লেন করেন, সেই কমপ্লেনের ভিত্তিতে আইনত তাকে ব্যবস্থা নেওয়ার দরকার আছে, এবং সেখানে 3 বছর অব্দি তার সাজা হতে পারে। এটা কি এটা কি নতুন, আপনি যেটা বলছেন নতুন ফৌজদারি আইন অনুযায়ী, নতুন নতুন যে ফৌজদারি আইন? নতুন নতুন ভারতীয় ন্যায় সংহিতার কথা বললাম, ঠিক হ্যাঁ। সিমিলারলি এটাও ইন্ডিয়ান পেনাল কোডেও 153A অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোড, একই শাস্তি, একই ইয়ে ছিল। সেকশনটা আপনি কি শুধু মনে ওয়ান। করছেন যে ওনার এই বক্তব্যের ফলে অন্য ধর্মের আঘাত লেগেছে, সেটা আনা যেতে পারে, কোনো এ নেই? অবশ্যই উনি যে বক্তব্য রেখেছেন সেটা তো অন্য ধর্মকে আঘাত করে, কেন উনি তো বলেছেন যে উনি দেখতে চান যে এই যে শয়ে শয়ে এখানে মানুষ যাতে তারা এরকম মাথায় টুপি পরে তারা, কারণ তারা জান্নাতে যেতে পারবে। ওনার বক্তব্য আমি শুনে আমরা অদ্ভুত লাগলো যে একজন একটা কনস্টিটিউশন হোল্ড করে শপথ নিয়ে যে মানুষ পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে ভারত কলকাতা শহরের প্রধান নাগরিক, তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য অবশ্যই কোনো যদি ধর্মপ্রিয় মানুষ যদি কেউ হয়ে থাকে, তার কিন্তু ধর্মে আঘাত করার কথা এর মধ্যে পুরোপুরি যথেষ্ট রকম আঘাত করার মতো বক্তব্য রয়েছে বলে আমি মনে করি। তা রাজাদা, সেটা হচ্ছে আমরা একটা প্যাটার্ন ইদানিং লক্ষ্য করছি। সেটা আপনি যদি দেখেন, চোপড়ার বিধায়ক হামিদুর যে কথা বলেছেন যে মুসলিম রাষ্ট্রে তো এরকম হয়েই থাকে। এর আগে আমরা ভোটের আগে দেখেছিলাম যে হুমায়ুন কবিরের কথা নিয়ে উনি ভাগীরথীর জলে সবাইকে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন। এবার আসুন ফিরাদের কথায়। অর্থাৎ ধরুন আমরা আর কি, বিরোধীরা যে কথাটা বলছে বা বিজেপি যে কথাটা অনেক বেশি করে বলে যে তুষ্টিকরণের রাজনীতি, সেটারই কি একদম সর্বোচ্চ লেভেলে যাওয়ার চেষ্টা করছে? এটা কেন করা হচ্ছে? এটা শুধুমাত্র কি কথার কথা, নাকি সেই তুষ্টিকরণের রাজনীতির? কারণ আমরা এবারে দেখলাম যে 24 সালের ভোটে সংখ্যালঘু ভোট পুরোটাই তৃণমূল কংগ্রেসের দিকে গেছে। সেটা কি আরো কনসলিডেশনের চেষ্টা, নাকি আপনার কিভাবে দেখছেন ঘটনাটা? হ্যাঁ, ঠিকই। দেখুন, যেভাবে নেতারা সব কথা বলছেন, সেটা হামিদুরি বলুন বা তাজমুল বলুন বা আরো সব নেতারা, এখন প্রকাশ্যে এতে কিন্তু একটা ব্রড তাদের প্ল্যানিং এর কথা বোঝা যাচ্ছে যে তারা একটা বড় কিছু কাজ করতে চায়। আমাদের পার্শ্ববর্তী দেশ আছে বাংলাদেশ, তাদের যে স্বাধীনতার সময় যে স্লোগানটা ছিল জয় বাংলা, সেটাকে তারা ব্যবহার করছে। কোথাও একটা মানে দুই দেশের কোন একটা সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দেওয়ার চেষ্টা তারা নিঃসন্দেহে করছে, এটা তো বলা যেতেই পারে। এবং যে ধরনের সংবিধান বিরোধী কাজ হচ্ছে অনেক সময় সাধারণ ইন্টারপ্রিটেশন, চন্দ্রশেখর দা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, আসছি সে প্রসঙ্গে পরে। এখন ওরা হতে পারে যে তারা হয়তো ভারতীয় ইউনিয়নের
ভারতীয় সংবিধান মানবো না। এখন যেটা কাশ্মীরে যেটা ঘটেছে, কাশ্মীরের মানুষকে প্রলুব্ধ করা, বলার চেষ্টা যে দেখো ভারতের যা থেকে পাকিস্তানের বা সংবিধান ভালো বা পাকিস্তানের সিস্টেমটা ভালো, এটাও তারা করার চেষ্টা করছে কিনা আমার বোঝা যাচ্ছে না। তবে নিশ্চয়ই কোনো একটা ডিজাইন, সে পার্ট অফ এ সিনিস্টার ডিজাইন বলে আমার ধারণা। এবং এই নির্বাচনে আপনি যেটা বললেন, সে তো দেখাই গেছে যেখানেই সংখ্যালঘু মানে সেটেলমেন্ট আছে সেখানেই ব্যাপকভাবে তৃণমূলের উত্থান ঘটেছে। এটা তো আমরা দেখেছি। এবং যে চোপড়ার কথাও বললেন, দার্জিলিং এর মধ্যে চোপড়াটা পড়ে, হুম। সেখানেও হ্যাঁ, লক্ষাধিক ভোটে সেখানে হ্যাঁ, জিতেছে। জিতেছে, হুম। ভোট পেয়েছে, আমার তৃণমূলের প্রার্থী পেয়েছে। হুম। এবং সব জায়গাতেই একই কেস, কোথাও সব জায়গাতেই যেখানেই রয়েছে এটা ঘটেছে। এবং ব্যাপারটা পরিষ্কার যে তারা এই গত নির্বাচনটাকে রিলিজিয়াস লাইনে নিয়ে গেছে, অত্যন্ত কেয়ারফুলি নিয়ে গেছে। এবং লোকে ভেবেছিল যে বিজেপি বুঝি এটাকে ধর্মীয় লাইনে নিয়ে যাচ্ছে, কিন্তু দেখা গেল যে সেটা ঘটেনি। সিপিএম এর আবির্ভাব, লেফটের আবির্ভাব, আমরা অনেকেই ভেবেছিলাম হয়তো বামপন্থীরা কিছু সংখ্যালঘুর ভোট পাবে, কিন্তু সংখ্যালঘু কোনো ভোটই বামপন্থীরা পায়নি। এবং হুম। লেফটের স্ট্র্যাটেজি হতে পারে এই যে হিন্দু ভোটকে ভাগ করে দেওয়া। এবং যাই ঘটুক না কেন, ব্যাপারটা হচ্ছে যে এটা এটা কিন্তু পরিষ্কার যে কোথাও একটা সংখ্যালঘু তাদের যে ভাবনা চিন্তা সেগুলোকে সরিয়ে দেওয়ার। এবং সেটা যদি একজন মৌলবী বলেন, ঠিক আছে, সেটা তো তাদের কাজ এরকম হ্যাঁ, ধরনের কথা ধর্মগুরুরা বলা, তো বলতেই পারেন। বলতেই পারে। ধর্মগুরুরা তো তাদের মতো করে বলতেই পারেন, পিচাররা, তাতে তো অসুবিধা নেই। হ্যাঁ, অসুবিধা না, অসুবিধা হয়তো যদি ধরেন দেশের আইন ভাঙেন অসুবিধা থাকতেই পারে, কিন্তু আচ্ছা। তারা হুম। বললো তারা বললো মাফ করা যায়। কিন্তু হুম। যখন যেটা চন্দ্রশেখর তা বললেন, যে কলকাতার প্রথম নাগরিক যিনি, একজন নামকরা মন্ত্রী, এবং অনেক ক্যালেন্ডারে তো দেখি যে সরকারি ক্যালেন্ডারে এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ওনার নাম এখন আসছে। মানে তার পজিশন তো খুব হাই, সেকেন্ড না হলো সেকেন্ড থার্ডের মধ্যে তার থাকে। এরকম একজন মন্ত্রী, তিনি এ ধরনের কথা বললেন, অথচ লোকাল গভর্নমেন্ট নীরব রয়েছে। এটা কিন্তু মানে, এবং যদি দেখা যায় কেন্দ্রীয় সরকারও যদি নীরব থাকে, তাহলে বুঝতে হবে যে কোথাও দুজনের মধ্যে একটা বোঝাপড়া আছে। এবং সেটা এখনই সময় আসেনি সে ধরনের কনক্লুশনের হ্যাঁ, আশা। আমি এই জায়গা থেকেই চন্দ্রদাকে জিজ্ঞেস করব। ধরুন, আমরা আগেও দেখেছি, যখন হামিদুর বলে বা অন্যান্য যারা এই লাইনে কথা বলে, তখন কিন্তু রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো কঠিন পদক্ষেপ নিয়েছেন বলে আমার মনে হয় না। এবং যেহেতু ল অ্যান্ড অর্ডারটা পুরোটাই স্টেট সাবজেক্ট, সেই জায়গায় দাঁড়িয়ে এখানে রাজ্যপাল বা তাদের কি কোনো ভূমিকা আছে? কারণ আমি আগে একবার দেখেছিলাম যে ব্রাত্য বসুকে সরানোর জন্য রাজ্যপাল চিঠি দিয়েছিলেন, প্রস্তাব করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। তো এখানেও যেহেতু রাজ্যপাল আর কি এদের শপথ গ্রহণ করিয়েছিলেন রাজ্যপাল, সেই জায়গায় কি এখানে কোনো রাজ্যপালের কোনো ভূমিকা আছে বলে আপনার মনে হয়, বা কেন্দ্রের কোনো ভূমিকা আছে, চন্দ্রদা? দেখুন, একটা জিনিস যেটা স্যার আর কি বলছিলেন, আহ, আমি সেইটা প্রসঙ্গ টেনেই একটু বলি। সেটা হচ্ছে যে যে পরিস্থিতিটা এখন আমাদের চলছে, সেই পরিস্থিতিটার মধ্যে আমরা একটা জিনিস যেটা বুঝতে পারছি সাধারণ লোক, সেটা হচ্ছে যে যারা আমাদের নির্বাচিত হচ্ছেন, বিধায়ক বলুন, মেয়র বলুন, মন্ত্রী বলুন, তাদের অ্যাকচুয়ালি কি এডুকেশনটা নেই। যার ফলে একটা, এই যে আলফাল কথা বলা, যে কোনো কিছু একটা কথা বললো, সেই কথার যে কি গুরুত্ব থাকতে পারে, কনস্টিটিউশনাল কোনো ভ্যালিডিটি আছে কি নেই, তাদের কিন্তু সেই শিক্ষাটা নেই। যার ফলে কি হচ্ছে, স্ট্যান্ডার্ড অফ যারা পার্লামেন্ট বলুন বা অ্যাসেম্বলি বলুন যারা যাচ্ছে, তারা কিন্তু বাই মাসেল পাওয়ার তারা যাচ্ছে। তাদের কোয়ালিটিটা একদম সেই অর্থে আপনি দেখবেন স্ট্যান্ডার্ডটাকে একদম নেমে গেছে। যার ফলে এদের এই যে স্ল্যাং ওয়ার্ডস, যে কন্ট্রোল অন ল্যাঙ্গুয়েজ এবং শিক্ষা, সেটার কোনো, তাদের কোনো মানে ভিত্তি নেই কোনো। যার জন্য অযৌক্তিক কথা এবং এই আনকনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করাটা তাদের একটা রেওয়াজ হয়ে গেছে। তারা জানে না বা বোঝে না যে এই কথার কনসিকুয়েন্সটা কি হতে পারে। আমি এখন আপনাকে প্রশ্ন যেটা হচ্ছে, জিজ্ঞেস করছি, যে হ্যাঁ, প্রশ্নটা আপনি করলেন সেই প্রশ্নটার উত্তরে আমি এটা এই কারণে এটা প্রাসঙ্গিক তাই জন্য তুললাম। হুম। সেটা হচ্ছে যে আনটিল অ্যান্ড আনলেস রাজ্যপাল এদেরকে শপথ বাক্য করিয়েছেন অন দ্য অ্যাডভাইস অফ দি কাউন্সিল অফ মিনিস্টার্স, হুম। সেখানে এই যে যতক্ষণ না কোনো ব্যক্তি, ইন্ডিভিজুয়াল
রাজ্যপালের কাছে কোন রকম কোনো লিখিত বক্তব্য না দেন, না, বা সুমোটো রাজ্যপাল যদি নিজস্ব ভাবে সুমোটো যদি কোনো কমপ্লেন রেজ করে, তাহলে সেটা করতে পারেন রাজ্যপালের। কারণ এই জায়গাটা একটা গ্রে এরিয়া রয়েছে ইন রেসপেক্ট অফ দি বলে আমাদের গভর্নর, যে একটা যদি কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে সে যদি একটা কোন রকম অনকনস্টিটিউশনাল কোনো কাজকর্ম করে, সেখানে যতক্ষণ না কোনো ব্যক্তি বা কোনো সেই তাদের যে সরকার রয়েছে তারা কোনো রকম কোনো স্টেপ যদি না নেয়, ইন্ডিভিজুয়াল যদি কোনো কমপ্লেন না করে, তাহলে গভর্নরের কতখানি ক্ষমতা রয়েছে, এটা একটা গ্রে এরিয়া রয়েছে। এবং আমার মনে হয় এটা আগামী দিন আমাদের এই কনস্টিটিউশন, মানে যেহেতু আইনটা পরিবর্তন হলো, আমাদের ক্রিমিনাল প্রসিডিওর কোড বা ইন্ডিয়ান পেনাল কোড যেমন হুম। এতদিনের একটা পুরনো আইন, সেটাকে চেঞ্জ করা হলো। তার কারণটা হচ্ছে এতদিন ধরে এই জিনিসটা কখনো কেউ মানুষ ভাবেনি, কিন্তু এটা আজকে প্রয়োজন সার্থকতা রয়েছে। আজকে 70 বছর 75 বছর হয়ে যাওয়ার পরেই আইনটা পরিবর্তন হলো। আমার মনে হয় কনস্টিটিউশনেরও এই জায়গাগুলোর পরিবর্তন, অ্যামেন্ডমেন্ট করার দরকার সময় আগামী দিন নিশ্চয়ই রাজেদা, হবে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আমরা এবার লোকসভায় যে অধিবেশনটা শেষ হলো, আমরা এখানে দেখলাম যে যারা ইন্ডিয়া জোটের, তারা সবাই সংবিধানের বই নিয়ে প্রতিবাদ করছে যে মোদী সরকার সংবিধান মানছে না। সেটাই তো মূল প্রতিপাদ্য ছিল, যেটা আহ, ভোটের প্রচারের সময় ছিল, এবারও ছিল। কিন্তু আমরা এরা যে ধরুন এই যে আজকে আমরা যেটা আলোচনা করছি সেটা একটা সংবিধান না মানার প্রবণতা। একইভাবে আমরা দেখলাম যে স্পিকার যে শপথ বাক্য পাঠ করালেন, সেটাও একতরফা ভাবে রাজ্যপাল কিন্তু ডেপুটি স্পিকারকে সংবিধান পাঠ করানোর অনুমতি দিয়েছিলেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে ওই আবারও বললাম যে সংবিধান না মানা, সংবিধানটাকে আম্বেদকরের সংবিধান নয়, নিজেদের রিরাইট করা একটা সংবিধান, সেই প্রবণতাটা কি বাড়ছে, সেটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? না, পশ্চিমবঙ্গ সরকার তার কিন্তু সংবিধান না মেনে চলার একটা কিন্তু খুব প্রবল তার একটা ইচ্ছে রয়েছে, এবং সে বলতে চাইছে সংবিধানের ঊর্ধ্বে মোটামুটি ভাবে। আমরা দেখেছিলাম বেশ কয়েকজন গভর্নর এসেছিলেন, গোড়ার দিকে দু একজনকে বাদ দিয়ে, প্রত্যেকের সঙ্গেই তারা নানানভাবে এমনই সংঘাতে যাচ্ছেন, এবং সেই সংঘাতটা কিন্তু সংবিধান কখনো অ্যালাউ করে না। তো গভর্নর যাদের কিছু ইমিউনিটি থাকে সেগুলো তারা বুঝতে পারছেন না, এবং তাদেরকে নানানভাবে অসম্মান করছেন। এবং গভর্নর যখন পরিষ্কারভাবে বলে দিলেন, 188 ধারা আমাদের সংবিধানের পরিষ্কার বলে দিয়েছে যে কোনো নির্বাচিত এমএলএ যদি তাকে কিভাবে কে শপথ নেওয়া হবে, বলে দিয়েছে গভর্নর নেওয়া হবে, বা গভর্নরের কোন মনোনীত কোনো ব্যক্তি করবে। এটাই সংবিধান, এটাই সংবিধান বলছে। তো ভেন্যু বলা নেই, রাজভবনে উনি ডেকেছিলেন, তারও বলা যায়নি। হ্যাঁ, সুতরাং উনি ঠিক করে থাকেননি, বলা ওনার উপর দোষ দেওয়া হচ্ছে, ওনার অনেক ত্রুটি আছে, জানি সে। ডেকেছিলেন গভর্নর হাউসে, কেউ যায়। এখন উনি বললেন যে আমি চাইছি যে ডেপুটি স্পিকার দিয়ে, সেখানে যারা ছিলেন তাদের করা উচিত ছিল। এবং সেই অধিবেশনে বোধহয় সিদ্ধান্ত নিয়েছে কি স্পিকারকে করাবে বা কি। কিন্তু অ্যাসেম্বলিতে তো গভর্নর যাকে বলছেন তার তার আ- মাধ্যমে যে শপথ না নেওয়া যায়, তার কিন্তু তাতে ঢোকা যায় না। শপথ তো নিতে হবে হ্যাঁ, বাই তার দ্য মানে রাইট আমরা এটাই পারসন। দেখছি যে সংবিধান ভাঙার একটা প্রবণতা বাড়ছে, হুম। রাজারা, এটা বলাই যেতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই। চন্দ্রদা, আপনার কাছেও শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এই যে সংবিধানকে মান্যতা না দেওয়া, এই যে আপনি ধরুন কনস্টিটিউশনাল পজিশনকে মান্যতা না দেওয়া, হাইকোর্টকে মান্যতা না দেওয়া, এরপরে যে ফিরহাদ হাকিমের এই লাইনগুলো যদি ড্র করেন, তাহলে আপনি পশ্চিমবঙ্গকে আগামী দিনে কোন জায়গায় দেখতে পাচ্ছেন? খুব অল্প এতে বলবেন চন্দ্রদা। না, না, ব্যাপার হচ্ছে যে দেখুন, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এটা একটা ট্রেন্ড, যে এবং এই বিতর্কগুলো তৈরি করে আরেকটা যেটা, সেটা হচ্ছে লাইমলাইটে আসা। সেটা হচ্ছে হুম। এমন একটা কথা বলা যে কথাটার কোনো যৌক্তিক নেই, কোনো মানে কোনো কনস্টিটিউশন তো বাদ দিন, কোন রকম কোনো রাজনৈতিক কথাবার্তা তাতে নেই। এই জাতীয় কথা বলে একটা আপনি লাইমলাইটে নিজেকে একটা তুলে ধরার একটা প্রবণতা এখন এসছে সাধারণ যারা রাজনীতি করে তাদের মধ্যে। আর দ্বিতীয়ত যেটা, আইনটা ভাঙাটা এখন আর একটা ট্রেন্ড, যে আইনটা ভাঙলাম আমি, তোমার কি করার ক্ষমতা আছে আমায় দেখাও। এইটাও আর একটা ঠিক। ট্রেন্ড। এটার থেকে এই মানুষের মধ্যে, হুম। এই যারা রাজনীতির জগতের মানুষ বা যারা মন্ত্রী বলুন, যা এমএলএ বলুন, তাদের এই একটা প্রবণতা দেখা দিচ্ছে
এটা অত্যন্ত একটা মাৎসন্যায়ের দিকে যাচ্ছে বলে আমার মনে হয়। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশ নেওয়ার জন্য। তো দেখার যে আমরা তিনজনেই হচ্ছে হিন্দু এবং প্রত্যেকেই আমরা কোনো দুর্ভাগ্য নয়, বরঞ্চ আমরা গর্বিতভাবেই হিন্দু যে আমরা জন্মেছি বলে। আমাদের কোনো তাই নিয়ে আমরা একেবারে ভাবি না যে এটা আমাদের দুর্ভাগ্য। তো দেখার মেয়রের মতো বলেছেন, উনি একাধারে মন্ত্রীও, যে ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা অ্যাটল হয় না, এই জিনিসটা চলতেই থাকে। চন্দ্রদাস যেটা বলছেন এটা হলে আমরা অরাজকতার জায়গায় চলে যাব। এবার আমাদের আর কি যে বক্তব্য সেটা আপনাদের সামনে রাখলাম। আপনারা আপনাদের মতামত দিন, এই চ্যানেল সাবস্ক্রাইব করুন। নমস্কার।